পশ্চিমবঙ্গের নারী সুরক্ষাটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আমরা বারবার দেখতে পাচ্ছি বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে যে পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা কিন্তু প্রশ্নের মুখে। এই নিয়ে আজকে আলোচনা করার জন্য আমি পেয়েছি বিজেপির যুব নেতা প্রীতম দত্তকে। প্রীতম দার সাথে আমি এই বিষয়ে একটু কথা বলবো। প্রীতম দা, তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে। প্রীতম দা, প্রথম যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে একটা সার্বিকভাবে আমরা দেখছি যে নারীর নিরাপত্তা কিন্তু প্রশ্নের মুখে। আমরা যদি আরজি কর থেকে শুরু করি, তারপর এই খুব রিসেন্ট একটা তামান্না খাতুনের ঘটনা ঘটেছে কালীগঞ্জ উপনির্বাচনের সময়, এবং আমরা সাউথ কলকাতার ল কলেজে দেখলাম। কিভাবে দেখছো পুরো বিষয়টা? নারী নিরাপত্তা পশ্চিমবঙ্গে ঠিক কতটা মানে মানে প্রশ্নের মুখে বলে তোমার মনে হয়? আসলে দেখো, তোমার যখন আমি যেহেতু বিজেপির প্যানেলিস্ট হিসাবে টিভিতে যাই, সে ডিবেটে বসি, সেখানে যখন তর্ক বিতর্ক ডিবেট হয়, তখন তৃণমূলের মুখপাত্র যারা আসেন তারা বলেন এটা সামাজিক ব্যাধি। সত্যি সামাজিক ব্যাধি, কিন্তু কি জানো তো, এ ধরো সমাজে বিভিন্ন যে ক্রিমিনাল মেন্টালিটি, এই ক্রিমিনাল মেন্টালিটিটা যখন বাড়ে, যখন এই ক্রিমিনালদের তাদের আশা ভরসা থাকে যে পুলিশ আমাদের কিছু করবে না, যাদের আইনের প্রতি আস্থা থাকে না, যাদের যে ললেসনেস থাকে, যে সেম জিনিসটা যেমন আফগানিস্তানে হয়েছিল, সেম জিনিসটা যখন এখন বাংলাদেশে হচ্ছে, সেম জিনিসটা যেখানে যেখানে ললেসনেস থাকবে সেখানে সেখানে এরকম হবে। তুমি আজকে দেখো, যারা শহরে একদম শহর কেন্দ্রিক কোনো কলেজে, কোনো হসপিটালে পড়ুয়াদের সাথে এরকম হয়ে গেছে দেখে আজকে সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে উঠেছে। অভয়ার সামনে আমরা দেখেছি, আজকে এই কসবাতেও আমরা দেখছি। কিন্তু আমি যদি তোমাকে পরিসংখ্যান দিই না, তুমি মানে অবাক হয়ে যাবে। তোমার দর্শকদের জন্য বলছি, আমি 2025-এর কথা বলছি। গড়বেতা 2025 জুন মাস, নাবালিকাকে ধর্ষণ করে তৃণমূল নেতা মুজিবুর মণ্ডল। মিনাখা মে মাস, বাড়ির ভেতর ঢুকে গৃহবধূকে ধর্ষণ করে তৃণমূল নেতা বাবুসেনা মীর ও রবিউল। মার্চ মাস আবার কোচবিহার, চাকরি দেওয়ার নামে ধর্ষণ করে তৃণমূল নেতা আব্দুল মান্নান। নারায়ণগড় মার্চ মাস, পার্টি অফিসে ডেকে মহিলাকে ধর্ষণ করে তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত শীত, শান্তি ভূঁইয়া। মালদা মার্চ মাস, বাড়ি পাইয়ে দেওয়ার নামে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে তৃণমূল নেতা অমল মণ্ডল। মালদা মার্চ মাস, বাড়ি ঢুকে মহিলাকে ধর্ষণ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাসুদুর রহমান। মুরারই ফেব্রুয়ারি, মূক ও বধির, মানে মূক ও বধির কেউ ছাড়ছে না এরা, মূক ও বধির গৃহবধূকে ধর্ষণ তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামী তাপস মণ্ডল। রামনগর 7 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে তৃণমূল নেতা ফারুক গাজী। এবার 2024 চাপড়া ডিসেম্বর মাস, 8 বছর নাবালিকাকে ধর্ষণ করে তৃণমূলের বুথ সভাপতি। ক্যানিং নভেম্বর মাস, বাড়ি বানানোর লোভ দেখিয়ে মহিলাকে ধর্ষণ করে খুন করে তৃণমূল নেতা মাহসিন মোল্লা। গাইঘাটা নভেম্বর মাস, তৃণমূল থেকে টিউশন থেকে ফেরার পথে দশম শ্রেণী নাবালিকাকে ছাত্রীকে ধর্ষণ করে তৃণমূল নেতা। কুলতলি অক্টোবর মাস, মূক ও বধির যুববধূকে ধর্ষণ, মুখ বন্ধ করে টাকা দেয় তৃণমূল নেতা প্রহ্লাদ নস্কর। কুলতলি নাবালিকা ধর্ষণ করে খুন করে নেতা মুস্তাফিক সর্দার। মালদা অক্টোবর মাস, নাবালিকাকে বৈষ্ণবনগরের মাঠের মধ্যে ধর্ষণ করে তৃণমূল অঞ্চল সভাপতি পঞ্চায়েত সদস্য। সোনামুখী সেপ্টেম্বর মাস, 19 বছরের তরুণীকে বাড়িতে আটকে 2 দিন ধরে ধর্ষণ করে সোনামুখী ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ মিত্র। মধ্যমগ্রাম সেপ্টেম্বর মাস, নাবালিকাকে ধর্ষণ করে তৃণমূল নেতা আব্দুল রবেক সহ পঞ্চায়েত সদস্য আব্দুল হাফিজ। নওদা আগস্ট মাস, চাকরি দেওয়ার নামে ধর্ষণ করে তৃণমূল পঞ্চায়েত প্রাক্তন প্রধানের স্বামী সঞ্জিত রায়। দক্ষিণ দিনাজপুর আগস্ট মাস, স্কুলের ভেতরে ঢুকে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা করে তৃণমূল নেতা প্রিয়নাথ রাজবংশী। বোলপুর আগস্ট মাস, মাথায় বন্দুকে নল ঠেকিয়ে 4 বছরের শিশুপুত্রের সামনে মহিলাকে ধর্ষণ করে তৃণমূল নেতা ফিরোজ। আরও যেগুলো উল্লেখযোগ্য ঘটনা 2011-এর পর থেকে হয়েছিল আমরা সবাই জানি। পার্কস্ট্রিট কাণ্ড, যেখানে যে অভিনেত্রী সেই পার্কস্ট্রিট কাণ্ডের যে আসল আসামি ছিল তাকে আশ্রয় দেওয়ার, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাকে পরে বসিরহাটের এমপি বানায় এই তৃণমূল কংগ্রেস। 2024 সালের মে মাসে রাকেশ শীল বালুরঘাটের একজন নাবালিকাকে ধর্ষণ করে। 2023 সালের ফেব্রুয়ারি মাস, ভাঙড়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে ধর্ষণ করে
ধর্ষণ করে তৃণমূল নেতা, থানায় গিয়ে তাকে বাঁচাতে যায় সদ্য প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলাম অ্যান্ড কাইজার আহমেদ। 2022 সাল এপ্রিল মাসে নদিয়ায় হাঁসখালিতে, সবাই জানি হাঁসখালির ঘটনা, একজন নাবালিকাকে ধর্ষণ করে হত্যা করে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে ব্রজগোপাল গোয়ালা। পরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমর গোয়ালা জোর করে দেহ সৎকার করে এবং তারপর মমতা ব্যানার্জি কি বলে, ও তো প্রেগনেন্ট হয়ে গেছিল, তাদের মধ্যে অন্যরকম সম্পর্ক ছিল। 2022 সালের মার্চ মাসে তৃণমূল পঞ্চায়েত সদস্য দীপ্তিমান ঘোষ দুজন মিলে একজন নাবালিকাকে ধর্ষণ করে। নাবালিকার বাবা দীপ্তিমানের কাছ থেকে টাকা নিয়েছিল এবং টাকা ফেরত না দিতে পারায় শর্ত হিসেবে মেয়েকে ধর্ষণ করা হয়। এবং আজকে যখন আমি কথা বলছি, গতকাল আবার দুটো এরকম কাণ্ড ঘটে গেছে। এবং আজকে সকালবেলা তোমাকে একটা আমি ছবি দেখাই। এই হচ্ছে তৃণমূলের একজন পঞ্চায়েতের সহসভাপতি, পঞ্চায়েত সভানেত্রী ওখানকার, কোথায় শিউরি ব্লক 2, সেখানে উনি কোথাও গেছিলেন, সেটা ওনার যাওয়াটা পছন্দ হয়নি তৃণমূলের কিছু জামাতি গুন্ডাদের, তার সাথে কীরকম অকথ্য ভাষা, কিভাবে তার দেহের উপর নির্যাতন করছে, কিভাবে তার যে দেহের অংশগুলো আছে যেগুলোকে ছোঁয়ার চেষ্টা করছে এবং কিভাবে নোংরামো করছে আপনারা দেখুন। এই তোমাকে বললাম না, যেই কটা তোমাকে উদাহরণ দিলাম, এই সামাজিক ব্যাধিটা সাংঘাতিকভাবে ক্যান্সারের মতো সংক্রমণ হয়েছে তৃণমূলের ছোট বড় সব নেতার মধ্যে। যেমন আজকে বড় নেতাদের মধ্যে কল্যাণ ব্যানার্জির কথা কে বলছে? আমরা কেউ বলছি না, মহুয়া মিত্র বলছে। আচ্ছা, কি মানসিকতার কথা যে মমতা ব্যানার্জিও সেই সিকিউরিটি দিতে পারবেন না, কোথাও যেতে হলে তৃণমূলের কাউকে নিয়ে যেতে হবে, কাউকে বলে যেতে হবে, সেটা কে বলছে? মদন মিত্র। আর আমরা সবাই কয়েকদিন আগে দেখলাম অনুব্রত মণ্ডল, পুলিশের মা বউকে যে অকথ্য ভাষায় গালাগাল করে তাদেরকে বিছানায় নিয়ে যাওয়ার কথা বললেন, তার বিরুদ্ধে আজকেও কোনো ব্যবস্থা হলো না। হ্যাবিচুয়াল অফেন্ডার অনুব্রত মণ্ডল বারবার প্রমাণ করেছে, পুলিশকে বোম মারা থেকে শুরু করে অকথ্য ভাষায় গালাগাল থেকে শুরু করে এইভাবে করে আজকে প্রিটেন্ডিং টু বি আ রেপিস্ট এটা হওয়ার থেকে শুরু করে সব রকম। তো তার বিরুদ্ধে তৃণমূল সরকার ব্যবস্থা নিয়েছে। তুমি ভাবছো এগুলো ওনারা সামাজিক ব্যাধি বলে পার পেয়ে যাবে? সারা পৃথিবীতে এই সামাজিক ব্যাধি হয়, কিন্তু আজকে যেইভাবে এটা সংক্রমিত হয়েছে এই পশ্চিমবঙ্গে, সেটা একমাত্র যেহেতু তৃণমূলের নিজের শাসনে কোনো রকম আইনের শাসন নেই, তৃণমূলের নিজস্ব শাসন চলছে। এটা হাইকোর্টে বলেছে এনএচআরসি, কোনো পার্টি বলেনি, কোনো দল বলেনি, কোনো ইন্ডিভিজুয়াল বলেনি, কোনো নাগরিক বলেনি, বলছে হচ্ছে একটা কনস্টিটিউশনাল বডি, একটা ইনস্টিটিউশন সে বলেছে। তো এইটা তো হওয়ারই ছিল। তার কারণ হচ্ছে যে লুম্পেন বাহিনীকে 2011 সালে আজকে মমতা ব্যানার্জি যে 34 বছরের একদম যে একটা সিন্ডিকেট সরকার চলেছিল, যে একদম লাল তোমার দুর্গ বানিয়েছিল, যেখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, যেখানে অনাথি দেওয়ানির মতো রেপের কাণ্ড ঘটেছিল, যেখানে তোমার অবিচারে গুলি চালানো হয়েছিল, যেখানে নন্দীগ্রামের মতো অবিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল, যেখানে নানা রকম হত্যা লীলার ঘটনা আমরা দেখেছি, কোনো ইন্ডাস্ট্রি নেই, চাকরি নেই, বাকরি নেই। সেম জিনিসটা তখন ছিল 34 বছরের অমানবিক সরকার, আর এখন হচ্ছে লাস্ট 15 বছরের সিন্ডিকেট সরকার। এবং তারা সবাই আছে হচ্ছে এই খারিজি মাদ্রাসার জেহাদি অনুপ্রবেশকারী লোকজনের ভোটে। সেই জন্য প্রত্যেক ভারতীয় নাগরিক যারা, পশ্চিমবঙ্গের নাগরিক যারা, তারা যদি সত্যি পশ্চিমবঙ্গে ভালোবাসেন, যদি সত্যি ভারতকে ভালোবাসে থাকেন, তাহলে এই অগণতান্ত্রিক সরকারকে উপড়ে ফেলার জন্য একমাত্র ভারতীয় জনতা পার্টিকে আপনাদের বেছে নিতে হবে। তার কারণ হচ্ছে আপনারা এর আগে কংগ্রেসকে দেখে নিয়েছেন 70-71-এর, আমরা জানি কি ঘটনা ঘটেছিল, আমরা তখন জন্মাইনি, কিন্তু আমাদের বাবা মাদের মুখে শুনি, আমাদের জেঠুদের মুখে শুনি যে কি অকথ্য ভাষায়, সেখানে তখন গণতন্ত্র ছিল না, এবং তারপরে ইমার্জেন্সি আমরা দেখেছি কিভাবে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা করা হয়েছিল। সেম তারপরে 34 বছরের এই বামফ্রন্টের আপনার ললেসনেস একটা সরকার, তারপর এখনকার সিন্ডিকেট সরকার, যার কোনো লই নেই। তো সুতরাং আজকে একমাত্র ভারতীয় জনতা পার্টি যেভাবে অন্যান্য জায়গায় আজকে সরকার গড়েছে এবং সরকার গড়ে সত্যিকারের ভারতবর্ষের উন্নতির প্রকল্পে কাজ করে যাচ্ছে, আজকে ভারতবর্ষকে 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছে এবং ভারতবর্ষের প্রত্যেক মানুষকে সাথে এবং হাতে একসাথে কাজ এবং একসাথে বেদান্ত এবং যেটা আমরা বলি বিকশিত ভারত সাথে বিরাসত, মানে ঐতিহ্যের সাথে আজকে বিকশিত করতে হবে, সেই ভারতের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তাই জন্য
আজকে ভারতীয় জনতা পার্টিকে, প্রত্যেক ভারতীয় নাগরিককে, পশ্চিমবঙ্গ নাগরিককে 2026-এ ভোট দিয়ে দেখুন, এবং তারপর 5 বছরের মধ্যে আমাদের যে সংকল্প বাংলাকে, সোনার বাংলাকে পরিণত করার, সেটা আমরা করে দেখাবো। প্রীতম দা, তুমি মানে শিল্পের কথা বললে, যেহেতু আমি একটা প্রশ্ন তোমাকে করব। তুমি যুব মোর্চার সাথে কাজ করো এবং মানে তরুণ যুবকদের এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গে দেখি, তাহলে কিন্তু বেকারত্ব একটা বড় সমস্যা। আমি আগে যুব মোর্চাতে কাজ করতাম, এখন আমি ভারতীয় জনতা পার্টির যে তোমার স্টেট এক্সিকিউটিভ, সেই স্টেট এক্সিকিউটিভে আছি, এবং আমি ডায়মন্ড হারবার লোকসভার ওখানকার সহপ্রভারী। আচ্ছা আচ্ছা। তো মানে তাহলে যেহেতু তুমি দীর্ঘদিন যুবর সাথে ছিলে, মানে তুমি তরুণ যুবদের সমস্যাটা কিন্তু জানো। পশ্চিমবঙ্গে বেকারত্ব একটা বড় সমস্যা। আমি বলছি যে এবার বাইরে থেকে যদি শিল্পপতিরা আসতেও চায়, ললেসনেস যদি থাকে একটা স্টেটে, তাহলে কি সেখানে মানে শিল্প হওয়াটা সম্ভব? মানে বেকারত্বের জায়গা থেকেও তো এটা একটা প্রবলেমের জায়গা। তুমি দেখো না, আজকে মমতা ব্যানার্জিকে দেখবে নানা রকম ঘুরে ঘুরে উল্টোপাল্টা মন্ত্র বলে বিভিন্ন পূজা মণ্ডপ উদ্বোধন করতে। ভালো করুন, কিন্তু দেখেছো একটা আজ অব্দি কোনো ভারী শিল্প উদ্বোধন করতে? সেই কবে জিন্দালরা জমি নিয়েছিল, সেখানে বুদ্ধদেব বাবু আসার সময় সেই নকশালরা বোম ফাটিয়েছিল, আমরা সব ছোটবেলায় দেখেছিলাম। সেটা আজকে সে 30,000 কোটি টাকার প্রকল্প আজকে কমতে 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 শেষে গিয়ে একটা ওই সামান্য একটা 5-10 হাজার কোটি টাকার একটা প্রকল্প হচ্ছে। আদৌ কতটা হবে না হবে সেটা আমরা জানি না। সেই কবে ইনফোসিস বলেছিল সে সেকেন্ড ক্যাম্পাস করেছে, আজকে সেটা দেখেছি আমরা। কিন্তু তারপরে আজ অব্দি কোনো ভারী শিল্প, আজকে সেমিকন্ডাক্টর, আজকে তুমি বসো না পাশের রাজ্য আসাম, সেখানে সেমিকন্ডাক্টরের ইন্ডাস্ট্রি টাটার মতো গোষ্ঠী, যেই টাটাকে মমতা তাড়িয়ে দিয়েছিল, তারা গিয়ে ওখানে খুলে, ওখানে উদ্বোধন হয়ে কয়েকদিনের মধ্যে রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে প্রোডাকশন স্টার্ট হবে। অলরেডি 26,000 কোটি টাকার প্রকল্প শুধু টাটা সেমিকন্ডাক্টরে খরচা করছে। রিলায়েন্স গোষ্ঠী, আদানি গোষ্ঠী সব আসামের মতো জায়গায় তোমার ইনভেস্ট করছে। তার কারণ হচ্ছে আজকে দেখো আসামে কিন্তু কোনো সমুদ্র বন্দর নেই, ওখানে রিভার পোর্ট আছে, সমুদ্র নেই। কিন্তু আজকে আমাদের যে সোনার বাংলা, যেখানে পাহাড় থেকে সমুদ্র, সমুদ্র থেকে পাহাড়, সবটাই আমাদের আছে। আমাদের ভৌগোলিক পরিস্থিতি শিল্পের জন্য দারুণ জায়গা, সেই জন্য ইংরেজি সেখানে ক্যাপিটাল করেছিল। তো সেইখানটায় আজকে পশ্চিমবঙ্গের এর দুর্দশা দেখো। এর আগে 34 বছরের এই একটা অগণতান্ত্রিক, তোমার যারা গণতন্ত্রকে মানে না, যারা কনস্টিটিউশনকে মানে না, যারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিরুদ্ধে কাজ করেছিল, যারা কম্পিউটার ঢুকতে দেয়নি, তাদের যেরকম যেই অবস্থায় পশ্চিমবঙ্গে নিয়ে গেছিল, 56,000 কলকারখানা বন্ধ করেছিল, তারপর এসে মমতা ব্যানার্জি প্রায় 16,000 কলকারখানা বন্ধ করেছে। তো সুতরাং আজকে পশ্চিমবঙ্গ সাংঘাতিক অবস্থা, এখান থেকে ক্যাপিটাল চলে যাচ্ছে, এখান থেকে যে বড় বড় শিল্প গোষ্ঠী এখানে ছিল, তারা আজকে বাইরের রাজ্যে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করছে, এখানে করছে না। তো এটা আমরা দেখতে পাচ্ছি। সেটা একমাত্র যেহেতু আমরা ডেমোক্রেসিতে আছি, যেহেতু ভারতবর্ষ ডেমোক্রেসিতে আছে, আর ডেমোক্রেসিতে সরকারি সবকিছু মিডিয়াম পরিণত হয়, সরকারি সবকিছুর ফেসিলিটেটরে পরিণত হয়। সেই জন্য সরকারকে আপনাদের বাঁচতে হবে। সেই সরকার গুজরাটকে তুমি দেখো, ওখানে জলের কত কষ্ট, সেই গুজরাট আছে কোথায় চলে গেছে। আজকে ইউপি, যেখানে চারিদিকে বন্দুক গুলির আওয়াজ হতো, সেই ইউপি আজকে 4th লার্জেস্ট এফডিআই, মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আজকে মহারাষ্ট্র গুজরাটের পর ইউপিতে আসছে। তো সেটা আজকে দেখবো না? আজকে তেলেঙ্গানা, যে এর আগে সরকার ছিল, এখন ইন্ডিয়া সরকার এসছে, দেখো আজকে মাইক্রোসফট থেকে শুরু করে, ওখানে গুগল থেকে শুরু করে, আজকে মানে তোমার এই আইফোন, যে আমরা এই আইফোন ইউজ করেছি, অ্যাপেল থেকে শুরু করে, সেখানে সেসব ইন্ডাস্ট্রি হচ্ছে। সেগুলো কেন পশ্চিমবঙ্গে আসবে না? অথচ পশ্চিমবঙ্গের মেধায় অন্যান্য জায়গায় গিয়ে চাকরি করছে। আসছে না একমাত্র এখানকার পলিটিক্যাল কারণ, এবং এখানকার যে লুম্পেন মাইনি সিন্ডিকেট সরকার, তাদের জন্য এবং তাদের জমি নীতির জন্য। প্রীতম, একটা শেষ প্রশ্ন করবো তোমাকে। সেটা হচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচন আর বেশি দিন নেই, কার্যত দৌড়গোড়া এসে গেছে। তুমি ডায়মন্ড হারবার লোকসভার কথা বললে, এই ডায়মন্ড হারবার থেকে 24 সালে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 7 লাখ ভোটে জিতেছে। তো কিভাবে পশ্চিমবঙ্গে দেখছো 26-এর নির্বাচন, এবং কতটা আশাবাদী বিজেপি 26-এর নির্বাচন? তুমি দেখেছো, আমি যেহেতু ডায়মন্ড হারবার নিজে কাজ করেছি, আমি বলতে পারি, এই যে কয়েকদিন আগে আমরা আমাদের সভাপতির সাথে একজন আমাদের কার্যকর্তাকে মেরেছে তৃণমূল লুম্পেন মাইনি, তাদেরকে দেখতে গেছিলাম। দেখতে যাওয়ার সময় সেখানকার সিন্ডিকেট থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি যত গুন্ডা আছে, সবাই এসে আমাদেরকে নানা রকমভাবে অকথ্য ভাষায় গালাগাল, আমাদেরকে বোতল, কাউকে জুতো, এসব ছুড়ে মেরেছে। তো সেখানে পুলিশ দাঁড়িয়ে দেখেছে, কেন্দ্রীয় মন্ত্রী, উনি মন্ত্রিসভায় আছেন, ভারতবর্ষের মন্ত্রিসভায় কনস্টিটিউশন শপথ নিয়ে উনি মন্ত্রী হয়েছেন, উনি জিতেছেন লোকসভায়। সেখানে ওনাকে যদি এরকম হয়, তাহলে ওখানকার কার্যকর্তাদের কি অবস্থা হবে? 8 লাখ ভোটের কথা বললে, সেই জন্য ওখানকার যে আমাদের প্রার্থী ছিলেন, উনি আজকে ভোটে লড়ছেন, উনি কোর্টে লড়ছেন।
যে আজকে কি করে 7 লাখ 8 লাখ হলো। ওখানে আমরা দেখেছি তোমার ফলতার মতো জায়গায় ওখানে ব্রেক মেরে দেওয়া হয়েছে, সব কটা ক্যামেরা ঘুরিয়ে দিয়েছে। যারা ওইখানকার ক্যামেরার দায়িত্বে ছিল, সেই ইলেকশন কমিশন যেই লোককে তোমার টেন্ডার দিয়েছিল, তার যে সব ফুটেজ, প্রায় 5,000 ফুটেজ, 5,000 ক্যামেরা কোথায় ছিল সারা পশ্চিমবঙ্গে, সেগুলো আমাদের কাছে চলে এসেছে। সঠিক সময় আমরা বলে দেবো, এবং সেটা অলরেডি এলওপি বলেছেন, শুভেন্দু অধিকারী বলেছেন, যেহেতু কোর্টে আছে সেই জন্য ওটা বলছি না। সেই জন্য সেইভাবে জেতা, শুধু যদি উনি জিততেন তাহলে ওনাকে এরকম মানে অগণতান্ত্রিক পদ্ধতি ওনাকে নিতে হতো না। উনি ওখানকার গণতন্ত্রকে ফুসফুসিত করতে দিতেন। ওখানে একটা সভা সমিতি করতে গেলে ওখানকার লুম্পেন বাহিনী, ওখানকার তোমার সিন্ডিকেট বাহিনী, ওখানকার অভিষেকের যে গুন্ডা, তারা এইভাবে করে বিরোধীদের দমন করতো না। যদি সত্যিকারের ডেমোক্রেসি থাকতো, যদি সত্যিকারের উনি মানুষের ভালোবাসা পেয়ে, আশীর্বাদ পেয়ে জিততেন, তাহলে তো কোনো অসুবিধা ছিল না, তার তো কোনো ভয়ের কোনো কারণ নেই। কেন ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন তার উনি জানেন, উনিই জানেন যে উনি কিভাবে আজকে পুলিশকে ব্যবহার করে, পুলিশ এবং ক্রিমিনালের যোগ সাজকে উনি আজকে ভোটে জিতেছিলেন। থ্যাংক ইউ প্রীতম দা। কথা বলছিলাম প্রীতম দত্তর সঙ্গে। প্রীতম দা যথেষ্ট আশাবাদী বিজেপিকে নিয়ে 2026-এ। আমাদের তো সেদিকে চোখ থাকবেই, কিন্তু তার সাথে সাথে পশ্চিমবঙ্গবাসী হিসাবে চাইবো পশ্চিমবঙ্গের বেকারদের যে বেরোজগারির সমস্যা, বেকারত্বের সমস্যা, সেটাও দূর হোক, এবং তার সাথে সাথে সুরক্ষার দিকটা যেন আরো মজবুত হয়, যাতে এই রকম সাউথ কলকাতার মতো বা আরজিকরের মতো ঘটনা আর না ঘটে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটাকে লাইক করে, পরিচিতদের মধ্যে শেয়ার করে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং এরকম কন্টেন্ট আরো দেখতে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করবেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। ধন্যবাদ।